এই সমস্ত কথাগুলোর মধ্য দিয়ে কিন্তু আবার সেই বিরাজনীতিকরণের সুরটাই পাওয়া যায়। আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ একটা রিপোর্ট দিয়েছে, আমাদের বাংলাদেশে প্রথম আলো সহ ছাপা হয়েছে। সেখানে বলছে যে জনপ্রত্যাশা যদি এই অন্তর্বর্তীকালীন সরকার পূরণ করতে না পারে এবং রাজনৈতিক দলগুলোর সাথে যদি পার্থক্য বাড়ে, তাহলে রাজনৈতিক শূন্যতা বাড়বে এবং দেশ সেনাবাহিনীর হাতে চলে যাবে। এটা পরিষ্কার লিখছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এই জন্য আমি বললাম, এটা পত্রিকা লিখছে। এই সংস্কারের এই যে সেমিনারটা হলো, এটার আয়োজকদের আমি বুঝি। অর্থাৎ এখানে বিএনপির সব নেতারা ওখানে গেছে, আবার ট্যাপে পড়তেছে, কারণ এদের আয়োজকদের আমি চিনি। কারা আয়োজন করেছে, কি কারণে আয়োজন করেছে, ওখানে একটা অডিয়েন্স পাইছে, বক্তৃতা দিছে। আর দ্বিতীয়টা হচ্ছে যে আপনি এত অ্যাভিনিউ খুলছেন, এই কথা তো অল্পতে বলা যাবে না। দেখেন, ইউনূসের পক্ষে আমি 3টে লেখা লিখেছি যখন তিনি সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে বিচারের কাঠগড়ায় ওঠে। হ্যাঁ, আমি মনে করি যে প্রফেসর ডক্টর ইউনূস আমাদের গর্ব। সারা বিশ্বের রাষ্ট্রনায়ক, সরকার প্রধান তার বক্তব্য টাকা দিয়ে শোনে, অর্থাৎ তাদেরকে হিপনোটাইজ করতে পারে, তাদের মোটিভেট করতে পারে। এবং কিন্তু এই ইউনূস যে উপদেষ্টা পরিষদ পছন্দ করছে, একটি উপদেষ্টা আমার পছন্দ হয়নি। সব সমাজের ধিক্কৃত লোকগুলো, অকর্ম লোকগুলোকে বেছে একটা এই জাতির ঘাড়ে চাপাই দিছে। অর্থাৎ এই যে আপনি যত কথা বললেন, অর্থাৎ এই দেশটাকে আউলায় ফেলাইছে, এলোমেলো করে ফেলছে। 4.5 মাসে কোনো সেক্টর ঠিক করতে পারে নাই, বোঝেই নেই কি করতে হবে, বোঝেই নেই। আমি শুরু করি এই কারণেই যে আপনি জানেন যে গত নভেম্বরে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ একটা রিপোর্ট দিয়েছে, আমাদের বাংলাদেশে প্রথম আলো সহ ছাপা হয়েছে। সেখানে বলছে যে জনপ্রত্যাশা যদি এই অন্তর্বর্তীকালীন সরকার পূরণ করতে না পারে এবং রাজনৈতিক দলগুলোর সাথে যদি পার্থক্য বাড়ে, তাহলে রাজনৈতিক শূন্যতা বাড়বে এবং দেশ সেনাবাহিনীর হাতে চলে যাবে। এটা পরিষ্কার লিখছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এই জন্য আমি বললাম, এটা পত্রিকা লিখছে। তো এই জায়গা তো ধাক্কায় নিচ্ছে রাজনৈতিক দল। এটা তো দাতব্য প্রতিষ্ঠান না, তারা বয়ে থাকবে না। এরা তো সময় দিচ্ছে, আমাদের ভাষায় বলে, গ্রাম্য ভাষায় বলে, ফাটা বাঁশের চিপায় পড়ছে রাজনৈতিক দলগুলো। কারণ এই সরকারকে ফু দিলেই কিন্তু রাজনৈতিক দলগুলো জোট বেঁধে একবার ফু দিলেই কিন্তু উড়িয়ে দেবে গুলি। এটা দিয়ে কি হবে বলেন, কি হবে? আর কয়েকদিন থাকলে তো দেশটা গণঅভ্যুত্থানের ভ্যানগার্ড, এবং এরাই তো গণঅভ্যুত্থানে করেছে। এই জন্যই তো ভ্যানগার্ড হচ্ছে, দেশটাকে ঝাঁঝরা করে ফেলবে আর কয়েকদিন গেলে। এখন আর আমার ধারণা, পলিটিশিয়ানরা যদি মানে এই দেশকে রক্ষা করতে চায়, আর কোনো সময় দেওয়া উচিত না। এটা একটা অথর্ব, অযোগ্য সরকার। একমাত্র ইউনূস ছাড়া এদের কারো দরকার নেই, সব অপদার্থ। ইউনূসকে নিয়ে একটা বসায় রাখেন, দেশের জন্য দেখবেন ফান্ড টান্ড, মানুষের মোটিভেট করা, সব বিশ্ব মোটিভেট করতে পারবে, তার সেই যোগ্যতা আছে। কিন্তু সরকার চালানোর তার যোগ্যতা নাই। 4.5 মাসে কিচ্ছু ঠিক করতে পারে নাই। অন্তর্বর্তীকালীন সরকার বানাইছে, এক একজন এক এক কথা বলে, কোনো কথার ভিতরে মিলমিশ নাই। যত সব মানে অপদার্থ লোক দিয়ে করছে, একটা বাসে আর একটা অপদার্থ। সুতরাং এই সরকারটা দেশটারে শেষ। আর কিছুদিন যদি 2-3 মাস রক্ষা হয়, এই দেশ পলিটিশিয়ানদের হাতে থাকবে না। এরা এই প্ল্যানেই আছে। এর ভিতরে সেকেন্ড ম্যান আছে, যেটাকে বলা হয় মানে ডেপুটি প্রধান উপদেষ্টা। হ্যাঁ, কিন্তু এই খেলাই খেলতেছে। হাতে গোলাম আজমের বিপক্ষে, গোলাম আজমের পক্ষে, ঘাতক লাভাল নির্মূল কমিটিতে বিএনপি তাকে 24 জনের বিরুদ্ধে দেশদ্রোহী মামলা করেছিল। বিএনপি তার মধ্যে ওই ব্যক্তি ছিল, আবার সেই বিএনপিকেই শেষে পরামর্শ দিছে। সেই এখন খেলতেছে, সব আউলায় দিচ্ছে। এবং আপনি বলতেছেন বিচার বিভাগ তো এখন বলাই হয় এক উপদেষ্টার উপদেষ্টা। এটা তো দেশের বিচার বিভাগ হয় নাই। হ্যাঁ, 3টা কেস ফাইল করে নাই, তারে বিচারপতি বানায় দিছে। কোনো কেসে একবার ইয়েতে বসে নাই, চেয়ারে বসে নাই, তারে আপনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বসায় দিয়েছেন। এইসব এটা কি তামাশা হচ্ছে? আপনার পুলিশের সব এখন আমলা আন্দোলন করতেছে, পুলিশ এখনো পর্যন্ত পুলিশকে টমাক থেকে বের করতে পারে নাই। পুলিশ ইনঅ্যাক্টিভ, এখনো ইনঅ্যাক্টিভ। হ্যাঁ,
আপনার পুলিশের থানা লুট হয়েছে, অস্ত্র গেল কোথায়? এই সরকারটি তো সকলেরই সমর্থন আছে এই সরকার গঠনের ছিল, প্রক্রিয়া, সেই ক্ষেত্রে ছিল, এখন নাই, ভিতরে ভিতরে নাই। ধন্যবাদ। এখন নাই, এখন ধাক্কা দেওয়ার জন্য অপেক্ষায় আছে। মনে রাখেন, ওনারা যদি দেশপ্রেমিক হয় এই রাজনীতিবিদ, এখন এই সরকারকে ধাক্কা দিয়ে ফেলায় দেওয়া উচিত, নইলে এই দেশ রাজনীতিবিদদের হাতে থাকবে না। পদগুণে বুদ্ধিমান, পতাকা গুণে শক্তিমান। তো পদ পাওয়ার পরে রাতারাতি আমাদের বন্ধুরা কিভাবে বুদ্ধিমান হয়ে যাচ্ছেন, কিভাবে আমাদেরকে জ্ঞান বিতরণ করছেন, এবং পতাকা পাওয়ার পরে তাদের চোখের ভাষা, দেহের ভাষা, কথা বলা, ভঙ্গিমা, সবার ক্ষেত্রে বলবো না, কারো কারো ক্ষেত্রে যে পরিবর্তন, তো বোঝা যায় যে ক্ষমতা কিভাবে মানুষকে বিচ্ছিন্ন করে, দম্ভ অহমিকা জাগিয়ে তোলে, কিভাবে অন্যদেরকে হিউমিলিয়েট করতে শেখায়। এটাও একেবারেই গত 4.5 মাসের অভিজ্ঞতা, এটা আমরা লক্ষ্য করেছি। তো এদের দ্বারা আমরা প্ররোচিত হচ্ছে না। আমরা যারা রাজনীতি করি, এখানে যে কথাটা বলে আসছি, এর আগে 111 হয়েছিল বিরাজনীতিকরণের জন্য। এই সমস্ত কথাগুলোর মধ্য দিয়ে কিন্তু আবার সেই বিরাজনীতিকরণের সুরটাই পাওয়া যায়। অর্থাৎ রাজনীতিটা খারাপ, রাজনীতিটা দরকার নাই, রাজনীতিবিদরা পাগল হয়ে গেছে। আরে আউটকাম তারা কি হয়েছে, একটা অনিশ্চয়তার দিকে দেশটাকে ঠেলে দিয়ে। এম এ আজিজ, আপনি বলুন যে আসলে বাংলাদেশের ভবিষ্যতে কি দাঁড়াবে? এত সংকটের কথা আপনারা বলছেন, যদিও এই সেমিনারে অনেকে, আপনি দেখেন রাশিয়াও 6 বছর লাগছে, চীনে প্রায় 1 যুগ লাগছে, 1 দশক লাগছে চেঞ্জ করতে, তারপর এই মনোজগৎ চেঞ্জ করতে। তো আপনি 53 বছরে যে জায়গায় পিছায় দিচ্ছেন মনোজগৎ, অর্থাৎ যে চেঞ্জ করে দিচ্ছেন, তাহলে তো কমপক্ষে ইউনিট সরকারকে 20 থেকে 30 বছর রাখা দরকার, এবং রাজনৈতিক দলগুলো এই সরকারের ধামা ধরা হওয়া উচিত, যা কয় তা শোনা উচিত, তাহলে সম্ভব হইতে পারে। এটা বুদ্ধিজীবীরা এখন হ্যাঁ, বুদ্ধিজীবী খাতে পারে, বুদ্ধিজীবী না, বুদ্ধি বিক্রি। আমি তো আগেই বলছি, এই সেমিনার কারা আয়োজন করছে তাদের সম্পর্কে আমি জানি। আর একবার এই রাজনৈতিক দল ট্র্যাপে পড়ছে, আমি বলতেছি তো পরিষ্কার, আমি নাম বলতে চাচ্ছি না, ট্র্যাপে পড়ছে। এটা ট্র্যাপ, ভিন্ন জায়গার ট্র্যাপ, যেটা আমি আগে ওই যে ক্রাইসিস গ্রুপের রিপোর্টের কথা বলছি, ওই ট্র্যাপে পড়ছে, ওই ট্র্যাপে। এখন আমার একটা প্রশ্ন শোনেন, যেটা আলোচনায় আসে না, আপনার এই 4র্থ শিল্প বিপ্লবে যেখানে উন্নত বিজ্ঞানের যুগ, অটোমেশনের যুগ, সেখানে আপনার স্কুল থেকে ইউনিভার্সিটি পর্যন্ত ছাত্ররা এই আন্দোলনে ছিল। অনেক ছাত্র ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে, এই যে উপদেশটা পাশও করে নেয় এমন উপদেশটাও আছে। তা আপনি এই যে জেনারেশন গ্যাপটা করে দিলেন, 6 থেকে 8 বছরের গ্যাপ, এই গ্যাপ পূরণ করবেন কি দিয়া? এত সবাই সরকার ঠিক রাখতেছে, সরকার চালাইতে চাচ্ছে, পড়াশোনা কোথায়? পড়াশোনার আলোচনা তো নাই। এই জেনারেশন গ্যাপ, জাতি 6টা বছর পিছে গেল, এই জাতিকে 6 বছর কোথার থেকে আগাবেন? 2 নম্বরে তো সাইফুল ভাই বলছেন এই যে সংস্কার, ধরেন আমি তো অন্তত পক্ষে পেশাজীবী হিসাবে একমাত্র বলতে গেলে আমি সবচেয়ে টকশোতে ক্রাইসিস মুহূর্তে 5 তারিখেও আমি টকশো করছি। আমি তো দেখছি যে ছাত্ররা প্রথমে সংস্কার, কোটার সংস্কার চাইছে, অর্থাৎ চাকরি, এরপরে 11 দফা, 6 দফা, 1 দফা হলো ফেসিবাদ বিলুপ। আমি তো ওই আন্দোলনের সংস্কার দেখি নেই দাবি। পরে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং কিছু রাজনৈতিক দল থেকে পরে যুক্ত হয়েছে, হ্যাঁ সংস্কার দরকার, আমরা মানি, কিন্তু সংস্কার যে দরকার, এই যে আপনি বললেন মনোজগতের সংস্কার, তো এটা 20-30 বছর লাগবে। বিজ্ঞানের যুগে পরিবর্তন হতে থাকবে, সংস্কারও চলতে থাকবে। এই সংস্কার তো আগে দেখেন গরু জমি চাষ করতো, গরু ধান মারাই করতো, এখন গরুর শুধু দুধ খায় আর মাংস খায়, কোনো কাজে আসে না। এটা তো বিজ্ঞানের চেঞ্জ হতে থাকবে সংস্কার। এখন আপনি আসেন যে সংস্কার, আপনার সংস্কার করতে হলে এই অন্তর্বর্তীকালের এই ঠ্যাং ভাঙা, হাত ভাঙা এই উপদেষ্টারা যদি রাজনৈতিক দলগুলোর সাথে একাট্টা হয়ে গ্যাপ তৈরি না করে, তাদেরকে কনভিন্স না করে যদি কোনো সংস্কার করে, এই সংস্কার একটাও পাস হবে না। আর শাহাবুদ্দিন আহমেদ 21 থেকে 22টা সংস্কার প্রস্তাব দিয়েছিল, ডাস্টবিনে চলে গেছে। এরশাদের সময় 3 জোটের রূপরেখা ছিল, তারপরে এই হাইকোর্ট বেঞ্চ ট্রান্সফার করে বিভাগীয় সদরে দিয়েছিল, ট্রাশ পেপারে চলে গেছে। 111-এর সময়
121 থেকে 22টা সংস্কার, এবং ওই সময় রাজনৈতিক দলগুলোর ভিতরে কিন্তু তোলপাড় হয়ে গেছিল, সব সংস্কার বাতিল। সুতরাং রাজনৈতিক দল নির্বাচন করে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে। আপনি যতই সংস্কার করেন, রাজনৈতিক দলের মন যদি আন্তরিকভাবে এই সংস্কার না চায়, তাহলে যারা ক্ষমতায় আসবে তারা এটা আচ্ছা, এদিকে ডক্টর হোসেন জিল্লুর রহমান বলেছেন যে দেশের যে অবস্থা, এই অবস্থায় নির্বাচন, এই বিশৃঙ্খল অবস্থায় নির্বাচন হওয়াটা ভয়াবহ ব্যাপার। তাহলে কি সময় আরো লাগবে? উনি উপদেষ্টা ছিল না একবার? ছিলেন। কি করছেন উনি? কি করছেন? এইসব বুদ্ধিবীসীদের কাছে করে তো দেশ, তো এখানে তো বুদ্ধিজীবী আছে। ইনুস তো পৃথিবীর ভিতরে বিখ্যাত লোক, সে তো পারতেছে না। উনি কি পারবে? এনজিওর লোক, উনি কি পারবে? উনিও তো আর এক এনজিও, ওনার কথাই তো হবে না। এখন দেশ পলিটিক্যাল লিডার দরকার, আর এনজিও কর্মী দিয়ে, শিক্ষক দিয়ে হচ্ছে না, পারছে না, পেশাজীবী দিয়ে হবে না, এনজিও দিয়ে হবে না। পলিটিশিয়ানরা দেশ রাষ্ট্রের দায়িত্ব নিতে হবে, অনেক সময় গড়িয়ে গেছে। আচ্ছা, আর একটি ছোট প্রশ্ন। উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেছেন যে এখন সাংস্কৃতিকতা না পারলে কখনোই করা যাবে না। তাহলে কি রাজনীতিবিদরা সমস্যা করবে না? বিএনপি তো 2 বছর আগেই একটি দফা দিয়েছে। উনি তো ইলেকশন কমিশনে ছিল না 111-এর সময়, উনি তো বিএনপি আর আওয়ামী লীগ ভাঙতে চাইছে, ওইটা সংস্কার ছিল। তো এগুলি কয়ে লাভ নাই, এইসব বাকচি শোনেন না। এখন পলিটিক্যাল গভর্নমেন্ট দরকার, বাস এক কথাই বুঝি। রাষ্ট্র চলছে না, এই রাষ্ট্র সিরিয়া বানাতে চাই না, যে দেশটা ভেঙ্গে দ্বিখণ্ড হয়ে যাবে। লিবিয়া বানাইতে চাই না, এই দেশটা মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছে। সুতরাং এই দেশটা পলিটিশিয়ান চালাবে, এবং সেই জায়গা আর কাল বিলম্ব করলে এই দেশ হাতছাড়া হয়ে যাবে পলিটিশিয়ানের। Subscribe to my channel.